সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের যোজনী সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে চ্যাপ্টারের যে চার্ট দেয়া আছে যোজনীর, সেটা তোমাদেরকে পড়ে ফেলতে বলছিলাম। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ওটা পড়ে ফেলছো। তো আজকে এই বিষয় সম্পর্কে আর বিস্তারিত বলবো না, গত ক্লাসে বলেছিলাম। আজকে এটা কিভাবে সংকেত লিখতে হয় এবং সংকেত লেখার আণবিক সংকেত লেখার নিয়মগুলো কী কী সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো। দেখো, গত ক্লাসে নিশ্চয়ই মনে আসছে তোমাদেরকে বলছিলাম যে হাইড্রোজেন এর যোজনী কত? 1। অক্সিজেনের যোজনী কত? 2। যখন যৌগ গঠন করবে তখন কিভাবে লিখতে হবে? এই অক্সিজেনের যোজনী 2 কার কাছে চলে আসবে? হাইড্রোজেনের কাছে। তাহলে অক্সিজেনের যোজনী 2। কেন? অক্সিজেন কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত? 2টি। এই জন্য অক্সিজেনের যোজনী কি? 2। এরপর তোমাদেরকে বলেছিলাম অ্যামোনিয়া, নাইট্রোজেনের যোজনী কত ছিল? 3। মিথেন যোজনী কত? কার্বনের 4। আর হাইড্রোজেনের যোজনী আমরা জানি 1। তাহলে নিশ্চয়ই তোমাদের বইয়ে ধাতু, অধাতু, একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি এই মৌলগুলা দেয়া আছে, সবগুলা মৌলের যোজনী আছে। অবশ্যই পড়বে, কারণ এইগুলা ছাড়া তুমি বিক্রিয়া ভালো করে বুঝতে পারবে না। তাহলে দেখো, এইটার যোজনী অর্থাৎ কার উপর ভিত্তি করে আসে? অক্সিজেন পরমাণু। বলছিলাম যে এইটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এইটার উপর ভিত্তি করে কিন্তু হাইড্রোজেন আসবে। কয়টা হাইড্রোজেন আসবে তা নির্ভর করবে এই অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। গত ক্লাসে বলছিলাম যে যার পারমাণবিক সংখ্যা এবং যোজনী বেশি থাকবে, অর্থাৎ যোজনী যার বেশি থাকবে সেই অনুযায়ী কিন্তু এই হাইড্রোজেন বসবে। তাহলে অক্সিজেন দেখো, গাঠনিক সংকেত কিভাবে লিখব আমরা? এই সংকেতগুলোকে আমরা বলি গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত তার যোজনীর উপর নির্ভর করবে। এখান থেকে তুমি যোজনী বের করে ফেলতে পারবা এবং যোজনী অনুযায়ী এই সংকেত লিখতে পারবা। H2O অক্সিজেন, দেখো যার পরমাণুর সংখ্যা কম তাকে তুমি মাঝখানে বসাও। আর বাকি যারা, আমরা জানি দিক কয়টা? 4টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আরও দিক আছে ওইগুলা, কিন্তু আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমি যদি এরকম করে দিই, এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন এই যে 4টা দিক আমার আছে, এই 4টা দিকের মধ্যে তোমার এই যে মাঝখানে, এই মাঝখানে বসবে কে? ওই যে কেন্দ্রীয় মৌল যার যোজনী বেশি। অর্থাৎ তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যার পরমাণুর সংখ্যা কম থাকবে সে মাঝখানে বসবে। তাহলে বসি, এখানে কার পরমাণুর সংখ্যা কম? অক্সিজেন, এই যে মাঝখানে বসিয়ে দিলাম। হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে কয় পাশে যাবে? আমার দিক হচ্ছে 4টা, সে মাঝখানে বসে আছে। তাহলে আমি যে কোনো 2টা দিক ব্যবহার করতে পারবো। এই এটাকে বলা হয় হাত অথবা রেখা চিহ্ন, এটাকে বলা হয় বন্ধন। এখানে তোমাদের এখানে লেখা আছে হাত, উপরের ক্লাসে গিয়ে রেখা, আর এইটাকে আমরা বলি বন্ধন। এই 3টা জিনিসই বলা যাবে, এটা হাত, রেখা, বন্ধন। তাহলে এখানে H দেখো হয়ে গেছে। অক্সিজেন কয়টা হাত? চারপাশে অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। দেখো মিলে গেছে। হাইড্রোজেনের চারপাশে কয়টা হাত? 1টা হাত। ফলে হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেনের 1টা হাত, অর্থাৎ অক্সিজেন, হাইড্রোজেন এর মাঝখানে রেখা চিহ্ন কয়টি? 1টি। হাত 1টি, বন্ধন 1টি। ফলে এই 3টা জিনিস একই। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে 1টি হাত। তাহলে এই অক্সিজেনের চারপাশে কয়টা হাত? 2টা। অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেনের চারপাশে কয়টা হাত? 1টা। হাইড্রোজেনের যোজনী 1। এবার চলো দেখি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি। অ্যামোনিয়া, তাহলে এখানে কে বসবে মাঝখানে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন বসি, কারণ কেন বসবে? এর পরমাণুর সংখ্যা কম। দেখো এর পরমাণু কয়টি? 1টি। আর এর কয়টি? 3টি। তাহলে যার পরমাণুর সংখ্যা কম তাকে মাঝখানে বসিয়ে দিলাম। এবার কয়টা হাত দিতে হবে? 3টা হাত। 1, 2, 3। দেখো নাইট্রোজেনের চারপাশে কয়টা হাত? 3টা। 3টা হাত দিয়ে 3টি হাইড্রোজেন পরমাণুকে ধরেছে। এবার দেখো 1, 2, 3। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? 3। আর হাইড্রোজেনের চারপাশে দেখো 1টাই হাত। এখানে হাইড্রোজেন এই একটা, এখানে 1, এখানে 1টি। তো হাইড্রোজেনের যোজনী, একটা হাইড্রোজেন পরমাণুর যোজনী কি? 1। তাহলে নাইট্রোজেন চারপাশে কয়টা হাত? 3টা। অতএব নাইট্রোজেনের যোজনী 3। এবার নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। বলো মিথেনের মধ্যে কে বসবে মাঝখানে? কার্বন। হাইড্রোজেন 4টা, কয় দিক ব্যবহার হবে? 4 দিক।
হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। দেখো কার্বনের চারপাশে কয়টা হাত? 4টা। কার্বনের যোজনী কত? 4। আর হাইড্রোজেনের চারপাশে একটা হাত, অতএব হাইড্রোজেনের যোজনী কত? 1। সবাই নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। এই ছিল গাঠনিক সংকেত। আরও অনেকভাবে তোমরা করতে পারবো, অনেক 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 গাঠনিক সংকেত আছে, সেই সম্পর্কে নিশ্চয়ই তোমরা করতে পারবা। এবার দেখো আমরা আণবিক সংকেত, তোমরা যোজনী যেহেতু শিখে ফেলেছ, এখন তোমরা সংকেত লিখতে পারবা। যারা এখনও যোজনী শিখনি তারা অবশ্যই যোজনীগুলা অবশ্যই শিখে ফেলবে। দেখো আমরা আণবিক সংকেত কিভাবে লিখব। আণবিক সংকেত লেখার আগে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক এই জিনিসটা কি? যৌগমূলক এটাকে আমরা বলি যৌগমূলক বা মূলক বা রেডিকেল। রেডিকেল, যৌগমূলক, মূলক বা রেডিকেল, তিনটা কিন্তু একই। যৌগমূলক, মূলক, রেডিকেল। কাকে বলবো যৌগমূলক? যৌগমূলক, দেখো এখানে একটা জিনিস আছে, যৌগমূলক এইটা হচ্ছে যৌগের একটা অংশ। যখনই মূলক আসে তখনই বুঝতে হবে এটা একটা যৌগের অংশ, সে যৌগ গঠন করবে এবং যৌগের একটা অংশ। তাহলে সংজ্ঞাটা কি? 2 বা ততোধিক পরমাণু মিলে যখন একটা পরমাণু গুচ্ছ গঠন করে, একটা দল বা জোট বা পরমাণু গুচ্ছ, তোমার যেটা সহজ লাগে সেটা বলবা। 2 বা ততোধিক পরমাণু মিলে যখন একটা পরমাণু গুচ্ছ গঠন করে, যা একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, তাদেরকে বলা হয় যৌগমূলক বা মূলক বা রেডিকেল। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো তো এটা কি? অক্সিজেন একটা পরমাণু, এখানে কি? হাইড্রোজেন। কয়টা মৌল? 2টা। 2 বা ততোধিক পরমাণু মিলে একটা দল বা জোট অথবা পরমাণু গুচ্ছ গঠন করলো, কিন্তু এটা একটা পরমাণুর মতো আচরণ করবে। তাহলে পরমাণুর মতো মনে রাখবা, যৌগমূলক, মূলক বা রেডিকেল অবশ্যই উপরে চার্জ হবে, হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। তবে কখন ধনাত্মক হবে এত কষ্ট করে মনে রাখার কিছু নাই, একদম সহজ জিনিস। অ্যামোনিয়াম প্লাস যৌগমূলকগুলোর ক্ষেত্রে PH4+, এটার নাম অ্যামোনিয়াম, এটার নাম ফসফোনিয়াম, এই 2টা ধনাত্মক যৌগমূলক। আর বাকি যত যৌগমূলক, মূলক, রেডিকেল থাকবে সকল যৌগমূলক ঋণাত্মক। তাহলে OH এটার উপরে কী চিহ্ন দেব? মাইনাস। এই মাইনাসটা হচ্ছে তার চার্জ। আর তার যোজনীটা কত? তার যোজনী হচ্ছে 1। তাহলে OH এইটা হচ্ছে যৌগমূলক। তুমি যদি এটা দাও হবে না, তাহলে এটার উপরে কী দিতে হবে? চিহ্ন সহকারে যখন প্রকাশ করবা তখন সে হবে যৌগমূলক। তুমি অ্যামোনিয়াম বলতেছো, তুমি যদি NH4 লিখো ভুল, NH4 হবে না, এটার সাথে কি থাকবে? চার্জ। তাহলে এইটা হবে যৌগমূলক। তাহলে এই যৌগমূলক এইটা হচ্ছে চার্জ, আর এই যে চার্জের যে পরিমাণ সেটা হবে যোজনী। চার্জের পরিমাণ সেটা হবে কি? যোজনী। চার্জের পরিমাণ সমান হবে কি? যোজনী। তাহলে এইটার পরিমাণ কত? 1। কিন্তু চিহ্ন নেওয়া যাবে না, কারণ যোজনীর মধ্যে বাম পাশে কখনো কোনো চিহ্ন বসবে না। সেটা প্লাস হোক আর মাইনাস হোক, প্লাস মাইনাস দ্বারা শুধু চার্জ বুঝাবে, কিন্তু সংখ্যাটাই হবে তার যোজনী। তাহলে অ্যামোনিয়াম এটা হচ্ছে যৌগমূলক, এর যোজনী কত? 1। ফসফোনিয়াম এই টোটালটা হচ্ছে যৌগমূলক, তার যোজনী কত? 1। তাহলে যোজনীর ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন হবে না, কিন্তু যৌগমূলক লিখতে গেলে অবশ্যই তোমার ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন দিতে হবে, না হলে তোমার ভুল হবে। তাহলে যদি বলি SO4, এটা কি কোনো যৌগমূলক? সঠিক? অবশ্যই সঠিক না, কারণ এটা কোনো যৌগমূলক হয় নাই, কিছুই হয় না এটা। কারণ SO4 এখানে একটি সালফার পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু আছে, কিন্তু এটা কোনো যৌগমূলক হয় নাই। তাহলে যৌগমূলক যদি লিখতে হয় তাহলে অবশ্যই এটার কি চিহ্ন দিতে হবে? ঋণাত্মক চার্জ। যা বলো তো এটার যোজনী কত? এটা হচ্ছে চার্জের পরিমাণ, তাহলে যোজনী কত? যোজনীটা হচ্ছে 2। যোজনী হচ্ছে 2। তাহলে এই সালফেট হচ্ছে একটা যৌগমূলক, 2 বা ততোধিক
পরমাণু মিলে যখন একটা পরমাণু গুচ্ছ গঠন করে এবং সেটা একটা পরমাণুর মতো আচরণ করবে এবং রাসায়নিক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, রাসায়নিক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি যৌগমূলক। আমি দেখাচ্ছি কীভাবে রাসায়নিক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এখন কথা হচ্ছে এই যৌগমূলকগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, তা না হলে কিন্তু যৌগ গঠন করতে পারবা না। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে বোঝা গেল সে একটা যৌগের একটা অংশ, তার মানে পজিটিভ অংশটা তার রয়ে গেছে। তাহলে যখনই যৌগমূলক দেখবা, আমি যদি বলি অ্যামোনিয়াম প্লাস, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই অ্যামোনিয়াম প্লাসটা নিশ্চয়ই একটা যৌগের অংশ, কারণ সে ধনাত্মক, তার মানে সে ঋণাত্মক অংশটাকে রেখে আসছে। তাহলে আমি যদি বলি অ্যামোনিয়াম আর এই যে সালফেট, এই দুইটাকে যুক্ত করে দিব, দেখো যৌগ গঠন করে ফেলব। তাহলে অ্যামোনিয়াম আর এই যে ধনাত্মক অংশটা একটা যৌগের বামে বসবে আর ঋণাত্মক অংশটা একটা যৌগের কি ডানে বসবে। এখন দেখো যখন যৌগ গঠন করবে তখন এই চার্জগুলা হবে না, চার্জগুলার সংখ্যাটাই হবে তার যোজনী, চার্জগুলার সংখ্যাটাই হবে যোজনী। অ্যামোনিয়াম এখানে কত +1, মানে তার যোজনী 1, আর সালফেট এর যোজনী কত 2। তাহলে যখন যৌগ গঠন করবে তখন এরা নিরপেক্ষ হয়ে যায়, প্লাস আর মাইনাস চিহ্ন দিতে হবে না। যখনই যৌগ গঠন করবা তখন অবশ্যই যৌগের মধ্যে প্লাস মাইনাস চিহ্ন হবে না, এই যে প্লাস মাইনাস ছাড়া যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলাই হবে তাদের মধ্যে বিনিময় এবং সেটাই হবে যৌগের সংকেত। অ্যামোনিয়াম, তাহলে সংকেত আমি কি অ্যামোনিয়ামের যোজনী 1, তাহলে 1 বসিয়ে দিব। দেখো তো কত দেখা যাচ্ছে 41 হয়নি, 41 দেখা যাচ্ছে। তাহলে যখনই আমরা যৌগমূলকে কোনো যোজনী ব্যবহার করব তাহলে অবশ্যই সেখানে ব্র্যাকেট দিয়ে তারপর যোজনীটা ব্যবহার করব 1। আচ্ছা এবার দেখো সালফেট, সালফেটের যোজনী কত 2, বিনিময় হবে কার কাছে যাবে অ্যামোনিয়াম। আমি যদি এইভাবে 2 লিখে দিই দেখো 42 দেখা যাচ্ছে, 42 দেখা যাচ্ছে। তাহলে কী করতে হবে, এই যে দেখো ব্র্যাকেট দিতে হবে পুরো যৌগমূলকটাকে, ব্র্যাকেট দিয়ে এই যে 2 দিলাম। এখন এই 1টা তো লিখতে হয় না, যেহেতু 1 এখানে এইভাবে, তাহলে এখানে তো আর 1 লেখা নাই, তার মানে এই ব্র্যাকেটটা যদি আমি নাও দিই, এই যে দেখো, কারণ এখানে আর যোজনী এই যে অ্যামোনিয়াম সালফেট, দেখো এখানে 1 ছিল, এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছে, কারণ 1 তো 1ই, এটার মধ্যে আর লিখতে হয় না 1, ফলে অ্যামোনিয়াম সালফেট এই যে দেখো যৌগের সংকেত হয়ে গেছে। তাহলে এইভাবে যোজনীর বিনিময় করে আমরা যৌগমূলক ব্যবহার করি। তাহলে বুঝতে পারলাম নিশ্চয়ই যে যৌগমূলক একটা যৌগের অংশ, অর্থাৎ যখনই নেগেটিভ থাকবে তখন বুঝতে হবে তার বামে কি পজিটিভ আছে, যখন পজিটিভ অংশ থাকবে তখন বুঝতে হবে তার সাথে কেউ যুক্ত আছে কে নেগেটিভ। আর সবসময় একটা যৌগের সংকেত লিখতে গেলে মনে রাখবা পজিটিভ অংশ ধনাত্মক অংশ সেটা আগে বসবে আর ঋণাত্মক অংশ পরে বসবে। এখন যৌগমূলক নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে যৌগমূলক দেখো একটা জিনিস তুমি হয়তো বলবা যে স্যার তাহলে ক্যালসিয়াম আমরা যদি লিখি সোডিয়াম ক্লোরাইড, স্যার আমরা তো এইভাবে শিখে আসছি সোডিয়াম ক্লোরাইড লেখা, ক্লাস 7-এ শিখে আসছি স্যার সোডিয়াম ক্লোরাইড এভাবে। কিন্তু দেখো সোডিয়াম সকল ধাতুগুলো সবসময় মনে রাখবা ধাতু হচ্ছে ধনাত্মক, কারণ এরা ইলেকট্রন কি ত্যাগ করে বা বর্জন করে। তাহলে এই ধাতুগুলা সবসময় কি গঠন করে ধনাত্মক আয়ন, ফলে এই জন্য সকল ধাতুগুলা এখানে কি থাকবে, ধাতু হইলেই সেটা কি থাকবে বামে থাকবে আর অধাতুগুলা কি ডানে থাকবে। এখন এরকমই হবে সব সময় না, অধাতু মিলেও কিন্তু যৌগ গঠন করতে পারবে। যেমন তুমি চিনবা কি করে ধাতু, এটা নিশ্চয়ই নামের শেষে আম উচ্চারিত হবে 2-1টা ব্যতিক্রম ছাড়া। যেমন জিঙ্কের ক্ষেত্রে আম নেই, আম উচ্চারিত হইলেই বুঝতে হবে সেটা কি ধাতু। তাহলে কপার আসছে কাপ্রান থেকে, আয়রন আসছে কি ফেরাম। তোমরা নিশ্চয়ই পড়ছো গত ক্লাসে ল্যাটিন নাম, কিছু মৌলের নাম ল্যাটিন নাম থেকে আসছে। সোডিয়াম এই যে আম আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই আম উচ্চারিত হইলেই বুঝতে হবে সেটা ধাতু। আর যদি আম উচ্চারিত না হয় এবং সেটা ল্যাটিন নামের শেষেও যদি আম উচ্চারিত না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ল্যাটিন নামগুলো সবগুলো ধাতুর নাম, অধাতুর নাম নেই। ফলে সুবিধা হচ্ছে দন্তন্য বয়শূন্য এই এইগুলো যখন উচ্চারিত হবে নামের শেষে, যেমন মনে করো সালফার উচ্চারিত হইল, বয়শূন্য উচ্চারিত হইল, তাহলে এখন যদি বলি নাইট্রোজেন দন্তন্য উচ্চারিত হইল, তাহলে এইগুলো সবগুলো হচ্ছে কি অধাতু। তাহলে ধাতুর সাথে অধাতু মিলে যৌগ গঠন করবে, ধাতু প্রথমেই থাকবে। আর তাহলে বলবা যে স্যার পানি যে হইল এখানে তো ধাতু নেই, তাহলে এই কিভাবে যৌগ গঠন করলো, এইটা যৌগ গঠন করছে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন। এই হাইড্রোজেন দেখো ধাতুর সাথেই বসে, সে কিন্তু তার চেয়ে বেশি ধনাত্মক, কারণ অক্সিজেন যত বেশি তার পারমাণবিক সংখ্যা বাড়বে সে তত বেশি ঋণাত্মকতা অর্জন করবে, আর যার যত বেশি পারমাণবিক সংখ্যা তা
কম থাকবে সে তত বেশি ধনাত্মক হবে, ফলে তার পারমাণবিক সংখ্যা কমে 1, আর তার পারমাণবিক সংখ্যা কত 8। ফলে এই জন্য হাইড্রোজেন কি প্রথমে বসছে। আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোজেন ধনাত্মকের মতো আচরণ করে, কখনো ঋণাত্মকের মতো আচরণ করে। উপরের ক্লাসে উঠে গিয়ে পড়বা কেন কখন ঋণাত্মক। এখন শোনো, হাইড্রোজেন দেখবা সোডিয়ামের, যদি তোমাদের তো পর্যায় সারণী নেই, পর্যায় সারণীর উপরেই দেখবা সবার উপরে হাইড্রোজেন বসে আছে এই ধাতুগুলোর উপরে। ফলে হাইড্রোজেন এখানে কি ধনাত্মক হিসেবে কাজ করে, কিন্তু যদিও তার ধনাত্মকতা কিন্তু কি ধনাত্মক হিসেবে এখানে ধনাত্মক হিসেবে সে কাজ করবে এই যৌগটার মধ্যে, কারণ তার ঋণাত্মকতা কম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখন আপাতত ক্লাস 8 এইটুকুই বুঝো যে এইটার ক্ষেত্রে যার পারমাণবিক সংখ্যা বেশি সে হবে ঋণাত্মক, সে ডানে বসবে, যার পারমাণবিক সংখ্যা কম সে বসবে বামে। সেটা অধাতুর ক্ষেত্রে খালি মনে রাখো ক্লাস 8-এ। পরে তড়িৎ ঋণাত্মকতা একটা বিষয় আছে, সেই বিষয়টা পরে বুঝে নিব আমরা ক্লাস 9-এ উঠে। আর এখানে মনে রাখবা ধাতু সবসময় বামে বসবে, অধাতু সবসময় ডানে বসবে। তাহলে বলো তো, আমি ক্যালসিয়াম আর ক্লোরিন যুক্ত করলাম, এখন কি আমি ক্লোরিন ক্যালসিয়াম যুক্ত হবে নাকি ক্যালসিয়াম ক্লোরিন যুক্ত করব, কোনটা? ক্যালসিয়াম বামে থাকবে, ক্লোরিন ডান দেবে। ক্যালসিয়াম কি ধাতু, ক্লোরিন কি অধাতু। এখন আমার কিন্তু সংকেত হয় নাই। সংকেত হইতে গেলে তোমার নিশ্চয়ই আগে পরমাণুগুলা সাজাইতে হবে ধনাত্মক ঋণাত্মক, এরপরে তোমার যোজনীর বিনিময় ঘটাইতে হবে। এখন যোজনীর বিনিময় কি তোমরা নিশ্চয়ই শিখে ফেলছো। ক্যালসিয়ামের যোজনী কত 2, এই 2 কার কাছে যাবে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের 1 আসবে কোথায় ক্যালসিয়ামের কাছে। এইভাবে যৌগের সংকেত লিখতে হয়। আবার যৌগের সংকেত লেখার কিছু নিয়ম আছে, আণবিক সংকেত লেখার নিয়ম দেখি চলো। আণবিক সংকেত লেখার নিয়ম মনে করো, আণবিক সংকেত লেখার নিয়মগুলা কি? আণবিক সংকেত লেখার নিয়ম, তুমি এই আণবিক সংকেত লেখার নিয়মগুলা তুমি কীভাবে লিখবে? যেমন মনে করো আমি তোমাকে এ আর বি এই 2টা অক্ষর, এটা একটা মৌল, এটা একটা মৌল। এই মৌলের ক্ষেত্রে এইটার যোজনী হচ্ছে এক্স, আর বি মৌলের যোজনী হচ্ছে কত ওয়াই। এখন যদি উভয় মৌলের যোজনী সমান হয়, তাহলে যখন তুমি সংকেত লিখবা যদি সমান হয় যোজনী যদি সমান হয় তাহলে কিন্তু লিখতে হবে না। যেমন এ বি, তাহলে এ এর যোজনীটা কার কাছে যাবে বি এর কাছে, আর বি এর যোজনীটা কোথায় আসবে ওয়াই এর কাছে। তাহলে এ ওয়াই বি এক্স। এখন দুইটারই যদি যোজনী সমান হয়ে যায়, অর্থাৎ এক্স সমান যদি ওয়াই হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার সংকেতটা কী হবে এ বি। তার মানে দুইটার সমান হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে দুইটার কাটা যাবে, অর্থাৎ ভাগ হয়ে যেই সংখ্যাটা হবে এটা। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মনে করো তুমি যদি পড়ো যে এই জায়গাটার ক্ষেত্রে আমি যদি লিখি অ্যালুমিনিয়াম এর যোজনী হচ্ছে 3, আর ফসফেট এই যৌগমূলকটার যোজনী হচ্ছে 3, তাহলে সংকেতটা কি হবে অ্যালুমিনিয়াম আগে বসবে, ফসফেট পরে বসবে। তাহলে অ্যালুমিনিয়ামের এইটার 3 চলে যাবে এখানে, আর ফসফেটের 3 আসবে কি এখানে। দেখো 3 আর 3 সমান, এই জন্য এইটা আর এটা কি কাটা যাবে, অর্থাৎ তাহলে কি হয়ে গেল অ্যালুমিনিয়াম ফসফেট। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের যোজনী কত 2, কার্বনেট এই যৌগমূলকটার যোজনী কত 2। এখন যদি দুইটাকে একসাথে বসাইতে চাও, দেখো ক্যালসিয়ামের যোজনী চলে যাবে কার্বনেটের কাছে, কার্বনেটের যোজনী আসবে কি ক্যালসিয়ামের কাছে। এবার 2 2 কি সমান, তাহলে দেখো তো এটা সংকেতটা কী হবে CO3, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। নিশ্চয়ই বুঝতে পারছি। যখন দুইটা সমান হয়ে যাবে, এই দুইটা যখন সমান হয়ে যাবে তখন এটা সংকেত ওই 2টা যোজনী আর বসবে না, শুধু ওই 2টা মৌল অথবা যৌগমূলক বসবে। নিশ্চয়ই বুঝতে পারছি। 2, যদি এমন হয় যে 2 নাম্বার, যদি দেখা যায় এক্স আর ওয়াই সমান হয়নি, যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে এই এক্স নট ইকুয়াল ওয়াই যদি এই রকম হয় তাহলে কি হবে, তাহলে ওই যে এর যাবে এর এক্স আর বি এর কি ওয়াই, তাহলে এভাবে বিনিময় হবে। যেমন মনে করো অ্যালুমিনিয়াম এর যোজনী কত 3, অক্সিজেনের যোজনী কত 2। এখন এই দুইটাকে যদি যৌগ গঠন করাই অ্যালুমিনিয়াম
আর অক্সিজেন ধাতু আগে বসবে, অধাতু পরে বসলো। এখন অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, এটা চলে যাবে অক্সিজেনের কাছে। অক্সিজেনের যোজনী কত 2, এটা চলে আসবে কার কাছে? এই যে অ্যালুমিনিয়ামের কাছে। দেখো তো এ এর যোজনী চলে গেছে এক্সের কাছে, আর বি এর যোজনী ওয়াই চলে আসছে কি এ এর কাছে। এই হয়ে গেল। এখন যদি এইরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতক দ্বারা উভয় পরমাণুর সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে ভাগ করার পর যেই সংখ্যাটা থাকবে সেটাই হবে তাদের সংকেত। যেমন মনে করো এই জায়গার ক্ষেত্রে আমি দিলাম কার্বন এর যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত 2। তাহলে এখন এই দুইটা মৌল যখন পরস্পরের সাথে যুক্ত হবে, এই সি আর ও, তাহলে কার্বন এর 4 চলে যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের 2 চলে আসবে কি কার্বনের কাছে। এবার দেখো 2 দিয়ে এই 4কে যদি ডিভাইডেড করো তাহলে এখানে হবে কত 2। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে উভয় পরমাণুর সংখ্যাকে ভাগ করা যায়, ফলে ভাগ করার পর যেটা থাকবে সেটাই হবে তার সংকেত। দেখো এখানে কিন্তু 1 2 দিয়ে এটা, তাহলে কী হবে এর সংকেত CO2। তাহলে এমন যদি সংকেত পাওয়া যায় যে একটা সাধারণ নির্দিষ্ট সংখ্যার গুণিতক, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয় পরমাণুর সংখ্যাকে ভাগ করে যে ভাগফল হবে সেটাই হবে তার সংকেত। ওইগুলা নিচে লিখে দিলেই সেটা সংকেত হবে। নিশ্চয়ই আমরা আণবিক সংকেত লেখার নিয়মগুলা বুঝে ফেলছি সবাই। তোমরা, আমি আবারও বলছি, তোমাদের বইয়ের যে চার্ট দেয়া আছে যোজনীর যৌগমূলকের, অবশ্যই সেটা প্রতিদিন একবার করে হলেও পড়বে এই চ্যাপ্টারটা, যতদিন পর্যন্ত শেষ না হবে। কারণ ওইটা ছাড়া তুমি বিক্রিয়া বুঝতে পারবে না। এখানে যদি দুর্বল থাকো তাহলে উপরের ক্লাসে উঠে তোমার ওই 9-এ উঠে দেখবে যে তুমি আবার সেই রাসায়নিক বিক্রিয়াতে আবার তোমার ভুল হচ্ছে, আবার তোমার কি কঠিন লাগতেছে এরকম মনে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।